51 একটা বলেছে দেখো, মানে সিম্পলি ইন্টারেস্টটা বলে দিচ্ছি, সিম্পলি ইন্টারেস্ট মানে একজনকে 5,000 টাকা 5 বছরের জন্য দিচ্ছ, আরেকজনকে দিচ্ছ হচ্ছে 6,000 টাকা 3 বছরের জন্য। তো মোট সুদ পেয়েছো 860 টাকা। তার মানে সরল সুদের ফর্মুলা কি? পি আর টি বাই কি 100। তাহলে 5,000 যাকে দিয়েছো তাকে ক বছরের জন্য দিয়েছো? 5 বছর বাই আর ডিভাইডেড বাই কি 100 প্লাস আরেকজনকে 6 বছর 6,000 টাকা দিয়েছো ক বছরের জন্য? 3 বছরের জন্য। একই সুদের হারে টোটাল সুদ পেয়েছো হচ্ছে 860 টাকা। তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা আর এর মান পেয়ে যাবো। তাহলে এটাকে কাটলাম, তাহলে 250 আর প্লাস 180 আর ইকুয়াল টু 860, যোগ করলে হচ্ছে 430। তাহলে 430 মানে বুঝেই গেছো আর এর ভ্যালু কত হবে? 430 দুগুণে 860, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2%। তাহলে আর হয়ে যাচ্ছে 2%। অপশন টেস্টে এগুলো দরকার নেই। চলে আসি 52। 52 টুকু ভালো করে পড়ো, ভালো করে। তুমি কত টাকা ধার দিয়েছো? মনে করো এই টাইপের অঙ্ক অনেক সময় দেয়, দুই ছেলেকে, বাবা তার দুই ছেলেকে ধার দিয়েছে। দুই ছেলের বয়স, একজনের বয়স 13 বছর, একজনের বয়স 15 বছর। দুজনের বয়স যখন 20 বছর হবে, দুজনের সমপরিমাণ টাকা কালেক্ট করবে। ওকে, সেরকম ধরনের অঙ্ক এটা। তাহলে তুমি 3,093 টাকা কজনের মধ্যে কজনকে দিয়েছো এই টাকাটা ভাগ করে? এ আর বি। ওকে, কত পার্সেন্ট সুদের হারে? 4%। একে ক বছরের জন্য দিয়েছো? 7 বছর। আর একে ক বছর? তাহলে মেন ব্যাপারটা হচ্ছে দুজনেই সব জটিল সুদেই দেওয়া আছে। কি সুদে দিয়েছো তুমি? অঙ্কে দেখো লেখাই আছে কি সুদে আছে এটা। না না, আমি মেন শিটে কাটিনি। চক্রবৃদ্ধি সুদের হারে, মানে মেন শিটটা মানে যেটা আমি আগের দিন দিয়েছি রোববার, ওখানে এই পাতাটা কাটিনি, এই পাতাটা বোঝা যাচ্ছে। যাই হোক, 7 বছর আর 9 বছর, ঠিক আছে। দুজনে, এখানে কথাটা ভালো করে শুনবে কিন্তু, দুজনে সমপরিমাণ টাকা পেয়েছে। দুজনের সমপরিমাণ কি? সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় কি করবে? সমপরিমাণ টাকা পেয়েছে মানে সুদের আসলে সমান। এখানে 7 বছর দেখতে পাচ্ছ, এখানে ক বছর? তাহলে 2 বছর কে কম পাচ্ছে? সঙ্গে সঙ্গে এখানে 104 গুণ 104 লিখে দাও দুবার। কার ঘরে লিখলাম? কারণ 9 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 2। 104 গুণ 104, আর এর ঘরে লিখবো 100 গুণ 100, ব্যাস। এই অনুপাতেই ভাগ হয়ে যাবে। কেন একে বেশি টাকা দিতে হবে? কেন এর টাকাটা কম বছর খাটছে। ক বছর কম খাটছে? 2 বছর। সেই জন্য 104 গুণ 104, সুদের হার কত আছে? তাহলে 104 গুণ 104 ইস টু, এই ঘরে লিখবো 100 ইন্টু কত? তাহলে ছোট করলে কত হচ্ছে? 26 ইন্টু 26, 25 ইন্টু কি? তাহলে 676 ইস টু 625। এই রেশিওতে দুজনকে টাকা দিয়েছে। এবার কারটা জানতে চেয়েছে, বলছে বি এর বর্তমান টাকার পরিমাণ কত। তো বি, তাহলে 93 ইন্টু 625, আর এই দুটো রেশিওকে যোগ করবে, যোগ করলে হচ্ছে 1331। 1331 কে 1300 না কত? হ্যাঁ 1331, এটা 3,093 দিয়েছে। ও 1301 হবে না? এটা কত দিয়েছে? টাকাটা কত দিয়েছে? এটা 3 দিয়ে কেটে যাবে, এটা হবে ওরা 3,093 হবে না, ভুল আছে। ওরা 3,903 হবে, ভুল আছে, 56টা ভুল আছে। হ্যাঁ, সেই জন্য 3,903, 3,903। তাহলে কাটাকাটি করবো 3 বারে, মানে 1,875। কারেকশন হবে 9 বছরের জায়গায় যদি 11 বছর দিয়ে দেয় তখন কি করতে হবে? 11 বছর দিলে এখানে তোমার 4 বার লিখতে হবে। 4 বার, মানে যত গ্যাপ হবে সেটা ওখানে লিখতে হবে। গ্যাপটাকে ওখানে লিখবে, বুঝেছো তো? ম্যাক্সিমাম 3 বছরের গ্যাপের বেশি দেয় না। আর যদি পার্সেন্টেজটা যদি ঘুরিয়ে দেয় তাহলে 7% দিবে, তাহলে 107 107 লিখবো, বুঝলি?
এখানে 4% দিয়েছে মানে 104 কারণ ঘাটতিতে 2 বছরের ঘাটতি আছে, তাহলে একে বেশি দেবো, আর এ তো বেশি দিন খাটছে না, না ওর টাকা দুজনের টাকার পরিমাণ সব হবে। মনে করে এখানে বলে দেয় না পরীক্ষার সময় যে ছোট ছেলেকে দিয়েছে বয়স 13 বছর, ছোট ছেলের বয়স কত? 13 বছর। বলেছে বাবা তার 3,903 টাকা দুই ছেলের মধ্যে ভাগ করে দিচ্ছে, এই টাকাটা যায়নি, ঠিক আছে, এই পার্সেন্ট রেটে। ছোট ছেলের বয়স কত? 13 বছর। আর বড় ছেলের বয়স কত? 15 বছর, তাই তো? 20 বছর পর দুজনে সমপরিমাণ টাকা তুলবে, তাহলে 20 বছর মানে ছোট ছেলের টাকাটা ক বছর 7 থাকবে? বছর থাকে। 7 বছর। আর বড় ছেলের টাকাটা, 5 তাহলে ঘাটতি ক বছর থাকবে? তাহলে বড় ছেলেকে তো বেশি টাকা দেবে, তাহলে বড় ছেলের টাকাটা মাত্র 5 বছর খাবে, বছর যদি বেশি টাকা বেশি টাকা, তাহলে গ্যাপ আছে 2 বছরে। 2 বছর। তাহলে 2 বছর মানে বড় ছেলের ঘরে সঙ্গে সঙ্গে 104 গুণ 104 লিখবো যদি এই পার্সেন্ট হয়, আর ছোট ছেলের ঘরে 100 গুণ 100 লিখবো। এই হচ্ছে চলে আসি 56 এরটা। 56 এরটা করার আগে আমি বলি 54 এরটা অপশন টেস্ট করে করবে, হ্যাঁ। 54 এরটা তোমরা অপশন টেস্ট করে করবে, ডিটেলসে করতে যাবে, অপশন টেস্ট করবে, ঠিক আছে। চলে আসি 56। অমিত এবং সুজিত আর ডেটা এন্ট্রির একটি কাজ 5 দিনে শেষ করে, ওকে। তাহলে দুজনে একটা কাজ কদিনে শেষ করে? দুজনে একত্রে কদিনে শেষ করে? 5 দিন। সুজিতের কর্মদক্ষতা অমিতের 80%, ভালো করে বুঝো কাজ, তাহলে সুজিত অমিতের 80%, অমিত যদি 100টা কাজ করে সুজিত করবে কটা? 80 তাহলে কোন রেশিও হতো? তাহলে সুজিত একদিনে কটা কাজ করে? 4টে। অমিত একদিনে কটা কাজ করে? তাহলে দুজনে মিলে একদিনে কটা কাজ করে? সুজিত আর অমিত একত্রে একদিনে কটা কাজ করে? 5 দিনে 5টা একদিনে 9টা, তাই তো? তাহলে 5 দিনে নিশ্চয়ই 45টা কাজ, কোনখানে তারা একদিনে 5 দিন কাজ করেছে, তাহলে এটাই হচ্ছে মোট কাজ, ওকে। মোট কাজ তো পেয়ে গেলাম। এবার কি বলেছে, যদি এত টাকা ডিপ্রেশন চুক্তিতে হয়, ওরা প্রতিদিন 8 ঘন্টা হিসেবে কাজ করে, তবে ঘন্টা প্রতি অমিতের ডিপ্রেশন, এটা দরকারই নেই, এটা বের করার দরকারই নেই। এটা কি 8 দিয়ে গুণ কেন? আমার হিসেব মতো যে যেরকম ভাবে কাজ করছে সে সেরকম টাকা পাবে, হ্যাঁ। তাহলে অমিত অমিত করছে কভার, টোটাল কাজের ধরে নাও 5 ভাগ কাজ করছে, তাহলে অমিতকে কত টাকা দেওয়া হবে? অমিত পাবে টোটাল কত টাকা দেওয়া হচ্ছে? 57,000 তিনটে শূন্য ইন্টু অমিত, তাহলে পাবে 9 ভাগের মধ্যে ক ভাগ টাকা? 5 ভাগ। এটা ক ঘন্টায় পাচ্ছে? না, 8 ঘন্টায়। তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে। আমাকে কোশ্চেন বলে প্রতি ঘন্টায় কত করে পাবে, তাহলে একে একের 8 দিয়ে ভাগ করবো, বুঝেছো না বুঝিনি? 8 নং কত? 72 দিয়ে এটা একবারে কাটে যাবে, একবারে কাটবে 72 দিয়ে 8 হবে, তাহলে 5 আর কত? 40,000 টাকা। এবার 40,000 টাকা তো, এই 40,000 টাকা ভালো করে বোঝো, এই 40,000 টাকা 5 দিনে কালেকশন করেছে, 5 দিনের কালেকশন 40,000 টাকা। এবার বলছে 1 ঘন্টা মানে 5 মানে একদিনে, এত টাকা কালেকশন তো 5 দিনে হয়েছে, ও তো টাকাটা একদিনের জানতে চেয়েছে, একদিনে 1 ঘন্টা, তাহলে আমি তো 1 ঘন্টায় 40,000 টাকা করে পেত, মানে 5 দিন, তাহলে একদিনে কত পেত? 40,000 ডিভাইডেড বাই কত? 8,000 টাকা করে পাবে পার ডে। পার ডে প্রতি ঘন্টা 8,000 টাকা করে, এক এক ঘন্টায় 8,000 টাকা করে পাবে। তাহলে একদিনে পাবে কত? একদিনে পাচ্ছে কত? একদিনে 64,000, 5 দিনে 64 গুণ কত? যদি বলো মোট কত টাকা পাবে, মোট হলে কত করতাম? 5-এর 9 করতাম, এটা করলে যেটা হতো সেটা মোট পেতো, কিন্তু একের 8 করাতে 1 ঘন্টা কত পাচ্ছে? 1 ঘন্টায় পাচ্ছে 40,000 টাকা, সেটা 5 দিন মিলে, তাহলে একদিনে কত টাকা? মানে এখানে যদি ইন্টু 1-এর 5 দিয়ে কাটাকাটি করতাম অ্যান্সার বেরিয়ে যেত, ইন্টু 1-এর কি 5 কাটতো, অ্যান্সার কত বেরোতো, বুঝেছো তো? তাহলে যখনই টাকাটা সবসময় কাজের অনুপাতে ভাগ করা হয়, তাহলে অমিত 5,76,000 টাকার মধ্যে অমিত এমনি কালেকশন হতো কত, এটা গুণ করতাম,
কিন্তু 1/8 দিয়ে ভাগ করলাম কেন? পার ডে 8 ঘন্টা করে কাজ পার্টে করছে। নিয়ে পার ডে 8 ঘন্টা পার ডে আনিনি, কিন্তু এটা তোমার 5 দিনেরই কাজ। পার ডে আনার জন্য আমার কি করতে হবে? একটা তাকে ডাইরেক্ট করুন। চলে আসি প্রবলেম নাম্বার 58। দেখো, গতিবেগের একক আমরা কি বলি? গতিবেগের একক কি বলি? কিলোমিটার পার আওয়ার, তাই বলি না? হ্যাঁ, কিলোমিটারের সঙ্গে বন্ধুত্ব কি? ঘন্টা তো, কিলোমিটার পার আওয়ার। তাহলে এক ব্যক্তি 4 মিনিটে কতটা পথ যাচ্ছে অনুকূলে? ভালো করে বলছো, অনুকূলে 4 মিনিটে কতটা যাচ্ছে বলে দিয়েছি আমি। 4 মিনিটে যাচ্ছে 1 কি, তাহলে 60 মিনিটে কতটা যাচ্ছে? 60 মিনিট বলে 1 ঘন্টা। 15। তাহলে কাটাকাটি করবে 15 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিসের বেগ হলো? অনুকূলে। ঠিক প্রতিকূলেও একইভাবে বের করবে। প্রতিকূলেও লেখা আছে কি 10 মিনিটে যায় কতটা? 10 মিনিটে যায় হচ্ছে 1 কিলোমিটার, তাই তো? তাহলে 60 মিনিটে কতটা যাবে? 6 কিলোমিটার। তাহলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলের গতিবেগ পেয়ে গেছি, প্রতিকূলের গতিবেগ পেয়ে গেছি। অবশ্যই। তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে স্রোতের গতিবেগ বের করার নিয়ম কি? দুটোকে বিয়োগ করে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই, মানে 4.5 কিমি প্রতি ঘন্টা। গতিবেগে নিয়ে আসতে হবে। তাহলে ও 4 মিনিটে যায় 1 কিমি, ও 10 মিনিটে যায় কত? 1 কিমি। তাহলে 1 ঘন্টায় কত হয়ে যায়? 1 ঘন্টায় যদি বলতে পারি 1 ঘন্টা মানে 60 মিনিটে, ওই কি নিয়ম করলে পেয়ে যাবো 4 মিনিটে যায় 1 কিমি, 60 মিনিটে যাচ্ছে 15 কিমি। 10 মিনিটে যায় 1 কিমি, 60 মিনিটে যায় 6 কিমি। তাহলে স্রোতের গতিবেগ কত? দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 6.5 কিমি প্রতি ঘন্টা। চলে আসছি 59। দেখো, ঘনক বলুক, আয়তঘনক বলুক, চোঙ বলুক, মানে 3D পিকচার যাই বলুক, 3D বলুক বা 2D বলুক, সবসময় মাথায় রাখবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে। এই কথাটা যদি পার্সেন্টেজে দেওয়া থাকে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা এই ফর্মুলা ইউজ করি, a প্লাস বি প্লাস এবি বাই, সাইন গুলো পরে বসিয়ে নেবো। সাইন গুলো কি হবে সেটা পরে বসিয়ে নেবো। যদি বৃদ্ধি পায় তাহলে কি সাইন ইউজ করবো? প্লাস। আর যদি হ্রাস পায় তাহলে কি সাইন ইউজ করবো? মাইনাস। তাহলে এখানে বলে দিয়েছে কত পার্সেন্ট করে বৃদ্ধি পেয়েছে? 50%। তাহলে a এর মানও 50, বি এর মানও কি? এখানে প্লাস 50 লিখলাম কেন? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ফর্মুলাটা কখন ইউজ হবে? সে আয়তক্ষেত্র বলুক, বর্গক্ষেত্র বলুক, রম্বস বলুক, সামান্তরিক বলুক, ত্রিভুজ বলুক, ঘনক বলুক, আয়তঘনক বলুক, চোঙ বলুক, যাই বলুক না কেন, যদি বলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে পার্সেন্টেজ, সেটা আমি দেখাচ্ছি কিভাবে করবো। আগে বৃদ্ধিটা দেখিয়ে নিই। তাহলে 50 প্লাস কি 50 প্লাস 50 ইন্টু 50 ডিভাইডেড বাই কত? তাহলে কাটাকাটি করলে 125% বৃদ্ধি পাবে ক্ষেত্রফল সংক্রান্ত পার্সেন্টেজ। এবার যদি বলতো হ্রাস পেত, তাই তো? তুমি বলছো হ্রাস পেত, তাহলে এর মান হচ্ছে -50, বি এর মান কত? -50। তাহলে এর জায়গায় কত? -50। বি এর জায়গায় কত? এ আর বি এর মধ্যে সম্পর্ক বেশি, গুণে। মানে মাইনাসে মাইনাসে কি প্লাস, আই 100। তাহলে এটা হলো -100 প্লাস 25, তার মানে 75% হ্রাস পাবে। এবার যদি দুটো আলাদা আলাদা ডিসিট দিত, তাহলে এর জায়গায় ওটা পারতাম মানে কি মাইনাসটা আর আইফের দিয়েছে তো আসলে বলছি দেখো শুনে চলে আসে 61 এর। 61 এরটা আমরা অ্যালজেব্রা ক্লাসে যারা করেছো, অ্যালজেব্রা ক্লাসে আমি এই কথাটা নিয়ে আলোচনা করেছিলাম। 61 এরটা বলেছিলাম, ভালো করে বুঝবে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু যদি 3 হয়, ভালো করে শুনবে, x প্লাস 1 বাই এখানে পরীক্ষা হলে x দিয়েও দিতে পারে, a দিয়েও দিতে পারে। ওকে, পরীক্ষার সময় তোমাকে এরকমও দিতে পারে, ঠিক আছে? x না দিয়ে কি দিল এখানে, m দিল, অথবা a দিয়ে দিতে পারো। x প্লাস 1 বাই x ইকুয়াল টু √3 হয়, অথবা x প্লাস 1 বাই x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 দেয়, অথবা x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের ভ্যালু যদি 1 দেয়, এর মধ্যে যে কোনো একটা দিতে পারে পরীক্ষা। এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারে মান। নয় x প্লাস 1 বাই x এর মান কত দিতে পারে, কারণ এটাকে বর্গমূল করলে √3 হয়ে যাবে।
হতে পারে এটা হোল স্কোয়ার মান কত দিতে পারে 3, আর এটা মান দিতে পারে 1। যদি এটা দেয় সঙ্গে সঙ্গে মাথায় রাখবে এর এগেইনস্টে কি কি হতে পারে। সঙ্গে সঙ্গে পরীক্ষার মধ্যে x³ + 1/x³ এর ভ্যালু হবে 0, ঠিক আছে। আর যদি এগুলো মানগুলো দিয়ে দেয় তাহলে একদম রেডিমেড তৈরি করে হবে x³ + 1/x³ এর ভ্যালু কি 0, x⁹ + 1/x⁹ এর ভ্যালু কি 0 যদি এগুলো দিয়ে দেয়। ওকে, x⁻27 + 1/x⁻27 এর ভ্যালু কি 0, x⁻6 + 1 এর ভ্যালু কি, মানে আমার তৈরি থাকবে যে এটা দিলে এগুলো হয়। আমি পরীক্ষার সময় আমাকে যাতে না করতে হয়, আর পরীক্ষা হলে এরকমই দেবে তোমার মানটা এই তিনটের মধ্যে যে কোনো একটা মান দিয়ে বলবে এই মান, এবার অঙ্কটা দেখাচ্ছে কি জানতে চাই। তো x x6 এর সবচেয়ে কমন জিনিস x প্লাস x এবার এখানে তোমার অঙ্কটা কি দিয়েছে 61 নম্বর, কমন দেখো 61 নম্বর অঙ্ক এই মানটা দিয়ে দিয়েছে, এই মানটা দিয়ে দিয়েছে না, দিয়ে তোমাকে অঙ্কটা কি দিয়েছে x⁻ কি দিয়েছে 72, x66 কমন নিতে হবে x66 প্লাস তারপর কত দিয়ে দিয়েছে x54, তাই তো। তারপর কি লেখা আছে 36 x36, x34 x36, x কি 6 34, x⁻6 প্লাস কি, ওকে। এবার প্রশ্ন হচ্ছে ভালো করে বোঝো, আমি এই দুটোর মধ্যে থেকে কমন নিচ্ছি, কি কমন যাচ্ছে x66, তাহলে পড়ে যাচ্ছে x⁻6 প্লাস, ওকে। এই দুটোর মধ্যে থেকে x⁻54 থাকছে 6 যাচ্ছে, এটা যা আছে তাই থাক, ভালো করে বোঝো। এই দুটোর মধ্যে তো এটা কি 36 আর 24 আছে, হ্যাঁ ওই না মাথা না ভুল আছে ওকে, না না থাক, মান ভুল থাকলে 36 আর 24 আছে। এগুলো থাক, এগুলো 6 করে কমন যাচ্ছে না, থাক। এটা x⁻6 এটা মাত্র 0 এবার চলে আসে, ভালো করে বোঝো। আমি জানি এটার সমান সমান যদি হয় তাহলে এটার মান কত হচ্ছে 0, তাহলে 0 দিয়ে একে গুণ করলে কত হয় 0, এটাও 0 এটাও 0, তাহলে বলো তো x⁻6 এর মান নিশ্চয়ই -1, হ্যাঁ কি না বলো, তো 1টা ওদিকে নিয়ে গেলে কি হবে -1, তাহলে এটা তো 0 হয়ে গেল, এটা 0 থাকলো কি কোন তিনটে পড়ে থাকলো 54, x⁻কি 36 আর x⁻ কি, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি x⁻6�9, হ্যাঁ 6 9 54, x⁻6 এর হোল 6 6 6 36, x⁻6 কত 4 6, তাহলে x⁻6 এর ভ্যালু কত, তাহলে -1 আমি এখানে দেখাচ্ছি এই জায়গায় চলে আসছে, তাহলে -1 9 প্লাস -1 6 প্লাস -1 তাহলে এটা তো মাইনাসই হবে, কারণ পাওয়ার তো নেগেটিভ আছে, বিজোড় আছে, পাওয়ার কি আছে, তাহলে মাইনাস হবে, পাওয়ার কি আছে, প্লাস পাওয়ার কি আছে, তাহলে প্লাস এক্সামেরও একবার আসে না 1 আর 0 থাকবে অপশন, এখানে ভাগ্যে 0 নেই, 0 নয় 0 0 হয় অনেক সময়, কেন প্রত্যেকটার মধ্যে যদি এই x⁻6 ব্র্যাকেটে চলে আসে তাহলে সব কেটে 0 হয়ে যায়, 0 থাকলে 0 না 0 1 মধ্যে যে কোনো একটা হতে পারে 0, আবার যদি মনে করো সাপোজ এখানে 30 দিয়ে দিই, তাহলে এখানে -1 হতো, -2 হতো, এই -1 হতো তখন অ্যান্সার, কেন তখন পাওয়ারটা তোমার বিজোড় হয়ে যেত, যদি এটা 30 দিত, 30 দিলে তাও এখানে 6 কমন নিয়ে নিতাম, এটা তো 0 হয়ে যেত। ওটা আলাদা, ওটা তো তখন তাহলে তুমি এই তিনটের মধ্যে যে কোনো একটা মান দিতে পারে, এটা দিতে পারে এটা দিতে পারে এটা দিতে পারে, এর এগেইনস্টে কি কি রেজাল্ট আসতে পারে, মানে এটা তো এখানে এইটা ইউজ করতে হবে। আছে এটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, জানতে চাইছে বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু রুট কিউবয়েড 3D পিকচারে ঘনকের ওটা, এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণের মান হচ্ছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত, বাহু মানে এর মান বের করতে হবে। তাহলে এর মান হচ্ছে a 8 কি, রেশনালাইজ করি করণী নিরসন করি, তাহলে নিচের থাকলে একটা কি দিব √2 দিয়ে, তাহলে নিচে একটা 2 হয়ে গেল,
তাহলে a এর মান হচ্ছে 4 এবার অপশন দিতে হবে অপশন বুঝেই গেছো অ্যান্সার ডি হবে কেন 4 এর সঙ্গে তো কিছু গুণ হবে আর √2 মান আমরা জানি 1.414 তাই তো তাহলে 4 পয়েন্ট বলে এটা 670 5.67 এখানে 5.64 4 16 4 4 6 5 6 তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহুর তাহলে এখান থেকে আমি a এর মান পেয়ে যাবো ভাগ চলে আসবে রেশনালাইজ করবো কোঅর্ডিনেশন করবো তাহলে একটা √2 দিয়ে গুণ হচ্ছে 2 চলে আসে 62 দেখো 62 এ যদি এই ধরনের অঙ্ক থাকে ভালো করে ভালো করে খেয়াল করবে ঠিকঠাক কি লেখা আছে অঙ্কে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড বুঝতে পেরেছো পিকচারটা ভালো করে চোখের মধ্যে ধরে রাখো। যদি এরকম থাকে পরীক্ষার সময় ওকে যদি পরীক্ষার সময় এরকম থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0 এইটাও যা এটাও তা কারণ এগুলো এর পাশে নিয়ে তো মাইনাস হয়ে যাবে তাহলে এই ফরম্যাটটা যদি থাকে এই ফরম্যাট গুলো যদি থাকে পরীক্ষায়, সবসময় বুঝবে প্রত্যেকেই সমান প্রত্যেকেই সমান জিরো না প্রত্যেকে সমান মানে জিরো না মানে এখানে এক্স ও যা ওয়াই ও তা জেড ও তা তিনজনেই সমান ঠিক আছে তিনজনেই যদি সমান হয় পরীক্ষার সময় অঙ্কটা কি দিয়েছে মানে কি দিয়েছে 3x⁴ প্লাস প্লাস 5 y স্কয়ার প্লাস প্লাস পরীক্ষার সময় কিচ্ছু ভাববো না যখন এই ফরম্যাটটা দিয়ে দিয়েছে মানে তিনজনেই সমান সঙ্গে সঙ্গে অঙ্ক করে লিখে দেবো। এরকম আছে আমি সেগুলোকে যোগ করবো 5 যোগ 7 যোগ 3 কত হলো পরেরটা যোগ করলে 15 যেটা যোগ করলে 15 তাহলে অ্যান্সার কত স্যার এটা আছে না 3x y ওটা আলাদা একটা ফরম্যাট মনে রাখবে এই ফরম্যাটে এই থাকলে এটা হবে। ঠিক আছে আর তিনজনে কি হয় সমান। পরীক্ষার সময় এরকম দিয়ে বলে এটা কি ধরনের ত্রিভুজ সঙ্গে সঙ্গে সমবাহু ত্রিভুজ কারণ তিনটে বাহুই কি সমান এরকম দিয়ে হলো ত্রিভুজের কোণগুলির মান কত 60 ডিগ্রি প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি কোশ্চেন দিতেই পারে শুধু এই ইকুয়েশনটাই ত্রিভুজ বললে এটা কি ধরনের ত্রিভুজ বলবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজ সেই জন্যই একটু মাথায় রাখবে। চলে আসি যদি বলা হয় মুছে দিলাম হ্যাঁ যদি বলা হয় একটা সমকোণী ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ যদি বলে অতিভুজের উপর লম্বটা দূরত্ব বের মনে করো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ বিডি হচ্ছে লম্ব কার উপর লম্ব এডিসি সমান হ্যাঁ হ্যাঁ এডিসি সমান কে বললো কে বলছে লম্ব বলেছে তোমার আবার আমি ত্রিভুজটা এগিয়ে গেছি তো এবার একটা লম্ব না সমান হবে এটা একটা সমান হবে হ্যাঁ যদি লম্ব বের করতে বলে কার উপর লম্ব বের করতে বললাম কার উপর লম্ব এটা কি ত্রিভুজের কি এটা অতিভুজের উপর যদি লম্ব জানতে চায় লম্বের দৈর্ঘ্য ত্রিভুজের উপর সঙ্গে সঙ্গে কি করবে লম্ব ইন্টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ লম্ব আর ভূমি গুণ করে অতিভুজ দিয়ে ভাগ করবে আর এই তিনটি মান পেয়ে যাবে। আর মান পেয়ে যাবে দেখো এখানে অঙ্কটা 63 দেখো কি বলেছে বলছি এবিসি একটা সমত্রিভুজ বি কোণটা 90 ডিগ্রি করে দিয়েছে এবি মান 3 দিয়ে দিয়েছে বিসি মান কত দিয়েছে 4 বলছি বি বিন্দু থেকে এসি বাহুর উপর তার লম্ব করা হয় তাই তো বি বিডি মান জানতে চেয়েছে
তাহলে বলো তো 3 4 হলে অতিভুজ কত? 5 5 এরপর 3 4 5 তাহলে বিডির মান কত? চট করে 3 4 ভাগ 12/5। তাহলে অতিভুজের পর লম্ব যদি হয় লম্ব গুণ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এটা প্রুফ করে দেখাচ্ছি না কিভাবে আসে। 64 নম্বরে 64 নম্বরটা পড়ার আগে বলেছি, মনে করো একটা বৃত্ত আছে, কোনো বাইরের বিন্দু থেকে একটা স্পর্শক টানলাম, এটা কি টানলাম? স্পর্শ মানে বৃত্তকে টাচ করে গেছে, এটা বৃত্তের কেন্দ্র। কেন্দ্রের সঙ্গে সবসময় মাথায় রাখবে এটা বৃত্তের ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে সবসময় মানে, তাহলে ব্যাসার্ধের সঙ্গে বৃত্তের স্পর্শকের সঙ্গে বৃত্তের স্পর্শ মানে ট্যানজেন্ট স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ উৎপন্ন। তো এখানে আছি 64 নম্বর অঙ্কটা বলতে কোন একটা বৃত্ত আছে, বৃত্তের বহিঃস্থ কোন একটা বৃত্ত আছে, বাইরের একটা বিন্দু আছে, সেটা হচ্ছে ও। ও কেন্দ্রীয় বৃত্ত, সরি কেন্দ্র হচ্ছে ও। এ থেকে অঙ্কিত স্পষ্ট মানে আমি একটা স্পষ্টক কিনেছি এ থেকে, সেটা কাজ করেছে ওবি 5, এ হচ্ছে 13, এ হচ্ছে কত 13, তাহলে নিশ্চয়ই এবি হচ্ছে 12, এবি কত 12। কেন আমরা জানি কোন সমকোণী ভালো করে অতিভুজ কোনটা, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীতে তো অতিভুজ হয়। তাহলে অতিভুজ এখানে এ হচ্ছে অতিভুজ, এটা 13, বিও কত হচ্ছে 5, তাহলে 12 5 হলে কি 13, তাহলে এবির মান কত? রেশিও লিখেছিলাম কয়েকটা, 5 12 হলে 13 হয়, 12 স্কোয়ার আর 5 স্কোয়ার যোগ করলে 13 স্কোয়ার। 65 কি বলেছে অঙ্কটা? A B C D আয়তক্ষেত্রের আচ্ছা সেদিন বলেছে এবিসিডি একটা আয়তক্ষেত্র, তাই তো বলে দিয়েছে তো। তাহলে এবিসিডি যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটাই 90 ডিগ্রি করে। তারপর নেক্সট এসি হচ্ছে কোণ, এটা দুটো সমানভাবে ভাগ হয়েছে মানে নাকি বর্গক্ষেত্র না, বর্গক্ষেত্র হলে আমি এটাকে 45 ডিগ্রি এটা লিখতে হতো, 45 ডিগ্রি হতো। ওকে, এগুলো সব 45 ডিগ্রি, যেহেতু এটা আয়তক্ষেত্র কম বেশি হতেই পারে। ওকে, কোশ্চেন কি আমি দিয়েছি, tan স্কয়ার কোণ CAD ব্র্যাকেটের মধ্যে কোণ সিএডি প্লাস প্লাস 1 ইনটু, ঠিক আছে, কিন্তু sin স্কয়ার কোণ BAC AC এসি এটা হচ্ছে CAD ছিল আর এটা সিএডি একটা হচ্ছে BAC তার মানে এই কোণটার এই কোণটা বলিস তো, বলতে এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি, পুরো কোণটা 90 ডিগ্রি তো, তাহলে এই দুটো কোণের মান যে কোনো একটা
না 45 ধরবো না। কেন 45 ধরবো না? এই কারণে তো অনেক সময় 45 ধরতে গেলে অ্যান্সার অনেক সময় অ্যান্সার সেম হয়ে যায়। সেই জন্য এমন ডিগ্রি ধরতে হবে যার যোগফল 90। তাহলে কোনটাকে 30 ধরতে চাও? এই কোনটা, এই কোনটাকে 30 ডিগ্রি চলে আসে। CAD, CAD মানে tan 60 ডিগ্রি মানে 60 60 মানে হ্যাঁ tan 60 ডিগ্রি মানে tan এটা হচ্ছে 65 এটা উপরে এরকম আছে, এরকম ব্র্যাকেট CAD এর ব্র্যাকেট পুরোটা ব্র্যাকেট আছে, এটা পুরোটা ওকে। তাহলে CAD কে কত ডিগ্রি বললে? 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি মানে হচ্ছে 3 কত? তোমাদের বলেছি না এইভাবে মানগুলো মুখস্থ করবে, এইভাবে মুখস্থ করবে। 30 ডিগ্রি উল্টো দিক থেকে আমরা কি বলি? 1। 60 ডিগ্রি উল্টো দিক থেকে কি √3 আর 90 ডিগ্রি 2 বলি তো একই না? তাহলে তুমি যখন 60 ডিগ্রি ধরছো ভালো করে শোনো, এক মানে কি লম্ব বাই ভূমি। তাহলে যখন 60 ডিগ্রি এই কোণটা, এই কোণে 60 ডিগ্রি, লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা, তো লম্ব বাই ভূমি করতে কত? 3/1/3। এবার এটা ট্যান কি আছে? স্কয়ার আছে, তাহলে √3 স্কয়ার। তাহলে এখানে যোগ কত হলো? সাইন বিএসি কোণটা, তাহলে বিএসি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা সাইন আছে, সাইন 30 ডিগ্রি মান কত? সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এটা, অতিভুজ তখন এটা, আমি বাই কত? তাহলে স্কয়ার আছে, তাহলে কি লিখবো এটা? স্কয়ার আছে, আমি তো স্কয়ার দিইনি, আমি তো শুধু সাইন 30 ডিগ্রি মান, সাইন স্কয়ার। তাহলে লিখবো 1/4। তাহলে এটা কত হবে? যোগ করে 4 × 1/4। শুধু মানগুলো পুট করে দিলেই হয়ে যাবে। আর 30 ডিগ্রি আর 60 ডিগ্রি ধরবো, অন্য কোনো ধরবো না। এই বই কিনতে পারো, সব বই কিনতে পারো। কত নম্বর? 65 তাহলে কি কিছু নেই, ট্যান থেকে পর পর থেকে বসে আটার মধ্যে দেখি তো বইয়ের সব অ্যান্সার না। তোমার সলভ দেখতে হবে না, কেন বলো তো? সলভ, সলভ দেখে তুমি অঙ্ক কালেক্ট করো, সলভ দেখবে না। কেন বলছি? মনে করো, সব দেখতে আমি বলছি কেন বলছি, এরকম কোন অঙ্ক থাকে, অঙ্ক দেয়, যদি বলে দেয় সাপোজ x = a sin theta plus b cos theta, ওকে, y = a cos theta minus b sin, কি বললাম বুঝেছো? অঙ্কের ফরম্যাটটা লক্ষ্য করেছো? হ্যাঁ, একবার সাইনের আগে কি লেখা আছে a, আর cos-এর আগে কি লেখা আছে? লেখা আছে A। একবার cos-এর আগে কি লেখা আছে? একবার কি সাইনটা কি আছে? অপোজিট, একটা প্লাস আছে আর কি মাইনাস। সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় কি হবে? x² + y² = a, মানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার = a স্কয়ার প্লাস b। ওকে, তাহলে অঙ্কটা কি দিয়েছি বা একই आंसर, যাই হোক অঙ্কটা কি দিয়েছে? কি দিয়েছে? x = কি দিয়েছে বলো? অঙ্ক লেখা নেই? ওইটা যেটা আছে ওইটাই। না, এটা লেখা নেই। a sin theta minus b cos, হ্যাঁ, তো y = কি আছে? a cos theta plus b sin। শুধু এই ফর্মেটটা লিখে নাও, ডিটেইলসে করব, ডিটেইলসে করতে গেলে কি বড় হবে, হোল স্কয়ার করে করতে হবে। সঙ্গে সঙ্গে মাথা রাখবে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার = a স্কয়ার। প্লাস মাইনাস আছে। একদম এই ফর্মেটে সাইন কস দিয়ে প্লাস মাইনাস এর সঙ্গে সাইন দেবে, এর সঙ্গে বুঝেছো? তো ওটা মুখস্থ মনে করবে এই অঙ্ক, এই অঙ্ক। এবার পরীক্ষাটা তো তোমাকে জায়গা নেই তো, যে
পরীক্ষার সময় তো তখন এখন একবার মুখস্থ করতে হবে, মুখস্থ মানে এটা মানে এটা হয়, এটা মানে এটা। এবার তুমি যদি মনে করো যে ঠিক আছে দেখি তো ডিটেলস, ডিটেলস কথা গেলে ডিটেলসটাই মাথায় থাকে। নয় তুমি ছেড়ে দেবে পরীক্ষা হলে, নয় তোমাকে মুখস্থ করে দেবে। ওই ডিটেলসটা কখন দেখো, যেটা তুমি নর্মাল যখন ত্রিকোণমিতি ব্যাচটা তখন আমি ডিটেলসটা দেখিয়ে দেবো এটা এইভাবে। লাভ হয়নি, তুমি 2200 টাকা, দুটো প্রোডাক্টের দাম কত? 2200 টাকা। ওকে, একটা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, একটা কত পার্সেন্ট লসে বিক্রি একটা করছে? 5% ক্ষতি, একটা 5% ক্ষতি, একটা 6%। তাহলে আমার পকেট থেকে 95 আমার ওসব দেখার দরকার নেই। আমি দুটো প্রোডাক্টটা এমন দামে বিক্রি করবো, আমার কোনো লাভ বা ক্ষতি হয়নি, লাইনটা ওখানে লেখা আছে, তাই না? তাহলে যে টাকা আমি লাভ করেছি সেই টাকা আমার কি হয়ে গেছে? মনে করো আমি বিক্রি করে 30 টাকা পেয়েছি, কিন্তু উল্টো দিকে আমার 30 টাকা কি হয়ে গেছে? চলে গেছে। চলে গেছে। তাহলে আমার লাভও হয়নি, ক্ষতি হয়নি, এটা তো নর্মাল ব্যাপার। তাহলে সি অপশনটা দিকে তাকাও, সি অপশনে কি আছে? এই অপশনে 1200 আর 1000 টাকা আছে। 1200 আর 1000 টাকা। তাহলে তুমি প্রথমে 5% লস করেছো, তাহলে তোমার পকেট থেকে কত চলে গেছে? 1200 5% 60 টাকা চলে গেছে। পরবর্তীকালে তুমি 6% লাভ করেছো, তা তোমার পকেটে এসছে কত? আরো 60 টাকা। তাহলে নো প্রফিট নো লস, অ্যান্সার সি। আমার পকেট থেকে 60 টাকা চলে গেছিল, সেই 60 টাকা আমি 6% লাভ করেছি পরেরটা। তাহলে 60 কি হলো? 0। তাহলে অপশন এটা এটা অপশনটা কি করা যাবে? 46টা কি আছে? কিছু ওটা পরিমাণ এক টাকা সময় 40 টাকা হচ্ছে। এর মধ্যে 2:3 46 বলি তো। বলে কিছু করতে হবে না, কি বলেছে বল? অপশন টেস্টের দরকার নেই, কি বলেছে? বলেছে কিছু পরিমাণ টাকা এ বি ও সি এর মধ্যে কি রেশিও? 2:3:4 4। অনুপাতে ভাগ করা হবে। নেক্সট। কিন্তু ভুল অনুপাতে করেছে। ভাগ করা হবে। ভুল বশত কি ঠিক করেছে? করা হলো। ভুল বশত বলেছে 7:5 7:2:5। ওকে, এবার কি? বি 40 টাকা কম পেয়েছে। বি 40 টাকা কমে গেছে। কোশ্চেন কি যে মোট টাকা কত, তাই তো? হ্যাঁ, অপশন কি দিয়েছে? 210 এর অ্যান্সার তো মনে আছে। আরে বাবা, অপশন 210 270 210 270 270 230 230 280 280, তাই তো? তাহলে প্রথমে 4 3 7 আর 2 যোগ করলে কত হয়? 9 9, তাই তো? 9 দিয়ে কোন অপশনটা ভাগ যাচ্ছে? 270, তাই না? হিসাব মতো, তাই তো? তাহলে আমার প্রথমে তো এই টাকাটা ছিল। এবার অঙ্কে চলে আসি, অঙ্কে নেই। বলতো এখানে বি কত পেয়েছে? 270 3-9। 3-9, হ্যাঁ? এখান থেকে বি কতটা পেয়েছে? 2-14। বুঝতে পেরেছো না বোঝেনি? চট করে বিয়োগ কর, বিয়োগ কর। 3-14 কত? 9 দুগুণে কত? তাহলে 42 থেকে 18 বাদ দিলে কত? 42 থেকে 18 বাদ দিলে 24। তাহলে 24/9 ইন্টু কত? কাটাকাটি করে একটু, 3 3 9, 3 8 কত? আবার 2 দিয়ে 4 কত? তাহলে 4/21 ইকুয়াল টু কত টাকা? কত টাকা? 40 টাকা। তাহলে 1 সমান সমান কত? তাহলে 40 ইন্টু 21 কত? 4, 210 টাকা। হ্যাঁ, আমরা ওইটা গ্যাপ নিয়ে নিচ্ছি। 3 আর 2 এর মধ্যে গ্যাপ 40 টাকা পড়ছে। না, 3 আর 2 এর মধ্যে গ্যাপ না তো, 3 আর 2 এর গ্যাপ না। বি পাচ্ছে 9 ভাগের মধ্যে 3 ভাগ। 3 আর 2 এর গ্যাপ কেন দেখবো? এটা তো রেশিওতে আছে। তাহলে বি পাচ্ছে কত? 9 ভাগের মধ্যে ক ভাগ? 3 ভাগ। আর পরবর্তীকালে বি পাচ্ছে কত? 14 ভাগ। এটা কাটাকাটি করতে পারতাম, ছোট করতে পারতাম। তাহলে বিয়োগ করে আমরা দেখলাম আসলো কত? 4/21। এই 4/21 সমান সমান ক টাকা বলে? 40 টাকা। তাহলে 1 সমান সমান কত? আমি তো অংশ ধরে করছি। তাহলে মোট টাকা হচ্ছে 210।
50 নম্বরটা শর্ট। চব্বিশ answer। সে 24 আনসারটা না, আমার শর্ট। কেন এটা ফর্মুলা লিখিয়েছিলাম মনে আছে? কি ফর্মুলা বলো? শর্ট বলা ছিল আর 24টা তো 12টা ডিভিশন 2 টাকা, 50 টাকা 3 টাকা, 3 টাকা হলে 3 8টা 24 হবে। ফর্মুলা ছাড়া ফর্মুলা দিয়ে বলি। দেখো ফর্মুলাটা যেভাবে ছিল আমি বলেছিলাম বর্তমান মূল্য বের করার একটা ফর্মুলা বলেছিলাম। বর্তমান মূল্য 1 পিস বা 1 কেজি। ফর্মুলা ছিল AX/100 M। ওকে, এটাই তো। A বলতে একটা অ্যামাউন্ট বলে দিচ্ছে, কত টাকা আছে? 60 টাকা। X বলতে একটা পার্সেন্টেজ বলে দিচ্ছে, কত দেওয়া আছে? 20%। M বলতে একটা পরিমাণ বলে দিচ্ছে, 4টি ডিম বলেছে কম। 4টি। ওকে, কম বেশি পড়ে আসছে। তাহলে A এর মান কত? 60, X এর মান 50, 100 ইন্টু A। এগুলো অনেকবার করেছি, কাটাকাটি করবে। কাটাকাটি করলে একটা ডিমের দাম বেরোবে, বর্তমান মূল্যে একটা ডিম। কিন্তু কোশ্চেনে কটা দাম দিয়েছে? 1 ডজন। 1 ডজন মানে ইন্টু কত? 12। কাটাকাটি করবে। আর আপনার 10। কত? এটা কটার দাম বলেছে? 4টা মোট ডিম। ডিমের দাম কত? তো ডিমের দাম 24 টাকা কি আছে? 4টি ডিম। আমরা তো অপশন টেস্ট করেছি, 24 টাকা হলে একবার দিন দুটো আর আরে হচ্ছে কাটাকাটি কর, কাটাকাটি করলে কত? 60 ইন্টু কত? 50, 100 ইন্টু কত? 4 ইন্টু 12 লিখতে হবে। 1 পিসের দাম বেরোচ্ছে 90 টাকা। 90 হচ্ছে তো, কিন্তু অ্যানসারে তো হচ্ছে 90 নেই। অ্যানসার তো 24, 27, 37 আর 42। অপশন টেস্ট করে 24 আনসার বেরিয়ে যাচ্ছে। কি করে 24? আর একবার জন দাম 24 টাকা, 1 লিটার 2 টাকা। 24 টাকা এখন 4টি ডিম কম পাওয়া যায়, তাই তো? এক দাও, 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 পঁচিশ ওই বাদ দাও, দাম বলেছে। বাদ দাও, বাদ দাও। আমি ফর্মুলা ছাড়া দেখাই, তাহলে তো বুঝতে পারবে। হ্যাঁ কি না উত্তর দাও। হ্যাঁ ওকে, হ্যাঁ। ফর্মুলা ছাড়া দাও। বলুন, দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 50%। তাহলে হচ্ছে পূর্ব বর্তমান। ওকে, হ্যাঁ, মূল্যে চলে আসে। মূল্যে এটা 100, এটা কত হবে? 150। কত? 2:2 কত? 3। মূল্যের সঙ্গে পরিমাণের সম্পর্ক কি? দাম বাড়লে কি করবে? জিনিস বেশি কিনবে না কম কিনবে? কম কিনবে। ব্যস্ত সব। তার 3:2 কত? তাহলে কটা ডিম কম পাচ্ছ? একটা ডিম, তাই তো? তাহলে হিসাব মতো তুমি কটা ডিম কম পেয়েছো? 4টে। 4টে ডিম কম পেয়েছে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি 4 দুগুণে কত? 8। তখন আমি তাহলে কথা ভুল করেছিস। 8টা, তাই তো? হ্যাঁ 36 টাকা। 4 দুগুণে কত? 8টা ডিম পাচ্ছি। তাহলে 8টা ডিমের দাম হচ্ছে 24 টাকা। 8টা পাচ্ছ তো? 8টা ডিমের দাম কত? 24 টাকা। 24 টাকা। তাহলে 24 টাকা দিয়ে 8টা ডিমের দাম, 8টা পাচ্ছ না বর্তমানে? হ্যাঁ হ্যাঁ, আগে পেতে 12টা। হ্যাঁ। আগে পেতে কটা? 12টা। এখন পাচ্ছ কটা? তাহলে 8টা ডিমের দাম যদি 24 টাকা হয়, তাহলে 1 ডজন ডিমের দাম 36। ঠিক আছে, 36 টাকাই তো হচ্ছে। 36 টাকা আছে না? হ্যাঁ আপনার সাথে আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা অ্যানসার কি আছে? 36 টাকা। অপশন কি অ্যান্সার কি দিয়েছি বলো তো? 50 টাকা। পূর্ব মূল্য হচ্ছে স্যার ওখানে আনসার 24 স্যার টাকা। সি দিয়েছেন আপনি। আনসার কি আছে? স্যার স্যার ওখানে ডিমের 50% বৃদ্ধি পাওয়ার পরে 24 টাকায় 4টে পাচ্ছে। কে বলেছে? 4টে কম তুমি আগেও সি 24 টাকা আছে, দিয়েছো। ঠিকই দিয়েছেন স্যার, 36 দিয়েছেন। তুমি 24 টাকা আগে পেমেন্ট করেছো। আগে 24 টাকায় যতগুলো ডিম পেতে,
এখন যাচ্ছে 4 কম পাচ্ছ, পেমেন্ট তোমার একই আছে দোকানদারি, দাম শুধু 50% বেড়েছে। স্যার বুঝবে না আমার দিনটা লাগানো ওই এক্সেপ্ট 50 হতে 50% হতে কি Yes. তিনটা কথা 3 মিনিট সময়, ঠিক আছে।